এই তুফান আমার বাবার প্রিয় ঘোড়া। যে কেউ এর খালি পিঠে চড়ে মাঠে 3 চক্কর ঘুরিয়ে আনতে পারবে, আমি তাকে নগদ 1 কোটি টাকা পুরস্কার দেব। কিন্তু মনে রেখো, যদি সে ব্যর্থ হয় তাহলে তাকে আমাদের বাড়ির জমিতে 10 বছর বিনা পারিশ্রমিকে মজুরি করতে হবে। এখানে আছো কোনো সাহসী অশ্বারোহী? এসব বন্ধ করো। আমি অর্পিতা, আমি তুফানের সাথে লড়াই করব খাইডে। যদি তুমি হারো তাহলে তোমাকে আমাদের বাড়ির আস্থা বলে সারা জীবন গরুর গোবর তুলতে হবে। ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার এক ছোট্ট গ্রাম মধুপুর আজ এক অদ্ভুত উত্তেজনার মধ্যে ছিল। জমিদার বাড়ির সামনের বিশাল মাঠে হাজার হাজার মানুষের ভিড় জমেছিল, কিন্তু নীরবতা এমন যে পাখির ডানার আওয়াজও শোনা যাচ্ছিল। আজ মাঠের ঠিক মাঝখানে এক বিশাল মারোয়াড়ি জাতের কালো ঘোড়া বাঁধা ছিল, যাকে সবাই তুফান বলে ডাকত। তার নাম তার গতি ও রাগের প্রতিচ্ছবি ছিল। চকচকে কালো রং, কপালে সাদা দাগ আর লোহার মতো শক্ত খুর যা মাটি খুঁড়ছিল। মাঠের একপাশে কাঠের উঁচু মঞ্চে গ্রামের সবচেয়ে বড় জমিদারের একমাত্র মেয়ে নাফিসা বেগম বসেছিলেন। তার চেহারায় যে তেজ ও ঠান্ডা স্বভাব ছিল তা তার খানদানি অহংকার প্রকাশ করছিল। নাফিসা মাইক হাতে নিলেন এবং তার গলা পুরো মাঠে গমগম করে উঠল। আমি আবার ঘোষণা করছি, এই তুফান আমার বাবার প্রিয় ঘোড়া। যে কেউ এর খালি পিঠে চড়ে মাঠের 3 চক্কর ঘুরিয়ে আনতে পারবে, আমি তাকে নগদ 1 কোটি টাকা ইনাম দেব। কিন্তু মনে রেখো, যদি সে ব্যর্থ হয় তাহলে তাকে আমাদের বাড়ির জমিতে 10 বছর বিনা মজুরিতে খাটতে হবে। ভিড়ে ফিসফিসানি শুরু হয়ে গেল। এই এলাকায় 1 কোটি টাকা এত বড় অঙ্ক যে অনেকেই লোভে পড়তে পারত। কিন্তু তুফানের ভয়ঙ্কর চেহারা দেখে বড় বড় সাহসী অশ্বারোহীদেরও রক্ত জল হয়ে যাচ্ছিল। সেটা ঘোড়া নয়, বরং রাগের একটা পাহাড় ছিল, যে তার কাছে আসা প্রত্যেক মানুষকে লাথি মেরে দূরে ছুঁড়ে ফেলত। ভিড়ের একদম শেষ প্রান্তে একটা পুরনো দেওয়ালের সাথে হেলান দিয়ে 14 বছরের অর্পিতা দাঁড়িয়েছিল। তার ময়লা জামাকাপড় আর পায়ে ফাটা স্যান্ডেল তার দারিদ্র্যের সাক্ষ্য দিচ্ছিল। তার হাতে প্লাস্টিকের খালি বোতল ছিল, যা সে সারাদিন রাস্তা থেকে কুড়িয়ে বেড়াত। কিন্তু তার চোখ বোতলের দিকে নয়, সেই ভয়ঙ্কর ঘোড়ার দিকে স্থির হয়েছিল। অর্পিতা মা, এখান থেকে চলে যাও, এই তামাশা তোমার মতো গরিবের জন্য নয়, করিম চাচা নামের এক বৃদ্ধ দয়া করে বললেন। অর্পিতা একটা লম্বা শ্বাস নিল। তার মনে তার মায়ের মুখ ভেসে উঠল, যিনি শহরের সরকারি হাসপাতালের জেনারেল ওয়ার্ডে জীবন মৃত্যুর লড়াই করছিলেন। তার মনে পড়ল ডাক্তারের কথা, মা, তোমার মায়ের হার্টের নল বন্ধ হয়ে গেছে, কাল সকালের মধ্যে যদি 1 লাখ টাকা না জোগাড় করতে পারো। অর্পিতার কাছে 1 লাখ তো দূরের কথা, 100 টাকাও ছিল না। সে আকাশের দিকে তাকালো এবং তার মৃত বাবাকে স্মরণ করল, যিনি একসময় এই জমিদার বাড়ির আস্তাবলের সবচেয়ে দক্ষ সাইজ ছিলেন। তার বাবা প্রায়ই বলতেন, মা, ঘোড়া কখনো বিশ্বাসঘাতকতা করে না, সে শুধু তার সাওয়ারির ভয় অনুভব করে। যদি তুমি তার বন্ধু হয়ে যাও তাহলে সে তোমার জন্য প্রাণও দিয়ে দেবে। হঠাৎ মাঠে চিৎকার উঠল। একজন পহলোয়ান এগিয়ে যাওয়ার চেষ্টা করল, কিন্তু যেই না তুফান হিনহিন করে সামনের পা হাওয়ায় তুলল, সেই পহলোয়ান উল্টো দিকে দৌড়ে পালাল। নাফিসার ঠোঁটে একটা ব্যঙ্গাত্মক হাসি ফুটে উঠল। কি, ধোবাওড়ার এই বীর গ্রামে শুধু ভীরুরাই থাকে নাকি? এসব বন্ধ করুন, আমি অর্পিতা, আমি তুফানের ওপর সাওয়ার হব। একটা রোগা পাতলা কণ্ঠস্বর আকাশে ভেসে উঠল। সবার চোখ সেদিকে ঘুরে গেল। যখন তারা দেখল একটা ছোট মেয়ে কাঁধে কুড়ানো আবর্জনার থলে নিয়ে এগিয়ে আসছে, তখন লোকেরা হাসি থামাতে পারল না। অর্পিতা মঞ্চের কাছে এসে নাফিসার চোখে চোখ রাখল। আমার 1 কোটি টাকা লাগবে না আপা, শুধু আমার মায়ের অপারেশনের খরচ দিন, আর আমার বাবার উপর যে চুরির অপবাদ দিয়ে আপনারা তাকে বের করে দিয়েছিলেন সেই দাগ ধুয়ে দিন। তোমার সাহস তো কম নয়। ঠিক আছে, যদি তুমি তোমার জীবন নষ্ট করতে চাও তাহলে করো। যদি তুমি হারো তাহলে তোমাকে আমাদের বাড়ির আস্তাবলে সারা জীবন জন্তু জানোয়ারের গোবর তুলতে হবে। যেই অর্পিতা তুফানের কাছে গেল, ঘোড়াটা তাকে ঘৃণার চোখে দেখে জোরে হিনহিন করে মাটিতে পা ঠকল। অর্পিতা পালানোর বদলে পকেট থেকে একটা ছোট বাঁশি বের করল। এটা সেই বাঁশি যা তার বাবা আস্তাবলে প্রায়ই বাজাতেন। তুফান তার জায়গা থেকে নড়ে উঠল এবং বিদ্যুতের গতিতে অর্পিতার দিকে ছুটে এলো। ভিড় থেকে চিৎকার উঠল, অনেকে চোখ বন্ধ করে ফেলল যে এখন এই মেয়েটা পিষে যাবে। কিন্তু ঠিক যখন ঘোড়ার ভারী খুর অর্পিতার বুকে আঘাত করতে যাচ্ছিল, অর্পিতা বাঁশিতে একটা ধীর সুর বাজাল।
পুরো মাঠে সবার নিঃশ্বাস থেমে গেল। তুফান তার গতি ঘুরিয়ে নিল। সে আর অর্পিতার দিকে নয়, বরং মৃত্যুর মতো মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছিল। নাফিসার চোখে প্রথমবার মৃত্যুর ভয় দেখা দিল। সে তার চেয়ার থেকে নড়তেও পারছিল না। তুফান তার সামনের পা উঁচু করে মঞ্চের কাঠের খুঁটি চূর্ণ বিচূর্ণ করতে যাচ্ছিল। না! অর্পিতার চিৎকার মাঠে গমগম করে উঠল। সে দৌড়ে তুফানের সামনে না গিয়ে বিদ্যুতের গতিতে পকেট থেকে একটা লম্বা লাল কাপড় বের করে হাওয়ায় নাড়তে লাগল। অর্পিতা একটা উঁচু লাফ দিল এবং ঠিক সময়ে সেই কাপড়টা তুফানের চোখের সামনে নাড়ল। ঘোড়াটা এক মুহূর্তের জন্য থমকে গেল। অর্পিতা সেই সুযোগে তার ঘাড়ের লোম ধরে খালি পিঠে লাফিয়ে উঠল। তুফান অর্পিতাকে ফেলে দেওয়ার জন্য ভয়ঙ্কর নাচ শুরু করল। সে কখনো আকাশে লাফাচ্ছিল, কখনো গোল হয়ে ঘুরছিল। অর্পিতা তার কানের কাছে ঝুঁকে তার বাবার শেখানো সেই ধীর আওয়াজ করল। ধীরে ধীরে তুফানের শরীরের কাঠিন্য কম হতে লাগল। তার দ্রুত শ্বাস স্বাভাবিক হয়ে গেল এবং সে একদম শান্ত হয়ে দাঁড়িয়ে গেল। পুরো মাঠে এক মুহূর্তের জন্য নীরবতা নেমে এলো। তারপর তালির একটা তুফান উঠল। অর্পিতা কোটিপতি জমিদারের মেয়ের প্রাণ বাঁচিয়েছিল এবং অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছিল। নাফিসা, যার মুখ এতক্ষণ ফ্যাকাশে হয়ে গিয়েছিল, এখন বিস্ময় ও কৃতজ্ঞতায় অর্পিতার দিকে তাকিয়েছিলেন। আপা, আমি আমার শর্ত পূরণ করেছি। এখন আমার মায়ের চিকিৎসা আর আমার বাবার সম্মান ফিরিয়ে দিন। নাফিসা কিছু বলতে যাচ্ছিলেন যে মঞ্চের পেছন থেকে তার চাচা কাশেম শিকদার রাগে কাঁপতে কাঁপতে এগিয়ে এলেন। এসব ধোঁকাবাজি! এই ঘোড়া শেখানো আর এই মেয়ে কোনো জাদুর ওষুধ ব্যবহার করেছে। এক চোরের মেয়েকে কোনো ইনাম দেওয়া হবে না। আমার বাবা চোর ছিলেন না। অর্পিতার গলায় যন্ত্রণা ও রাগ দুটোই ছিল। কাশেম শিকদার শয়তানি হাসি দিয়ে ভিড়ের দিকে তাকালেন। এই ঘোড়াকে বাড়ির সেই পুরনো আস্তাবলে নিয়ে গিয়ে বাঁধতে হবে যেখান থেকে তাকে বের করা হয়েছিল। যদি সেখানে শান্ত থাকে তাহলে পুরস্কার তোমার। অর্পিতার বুক ধরাস করে উঠল। সেই পুরনো আস্তাবল ছিল সেই জায়গা যেখানে বছরখানেক আগে তার বাবার উপর মিথ্যা চুরির অভিযোগ তুলে তাকে অপমান করে বের করে দেওয়া হয়েছিল। সে জানত সেখানে কিছু একটা ঠিক নেই, কিন্তু মায়ের জীবনের জন্য সে মাথা নেড়ে রাজি হয়ে গেল। সন্ধ্যার ছায়া গাঢ় হচ্ছিল যখন অর্পিতা তুফানকে নিয়ে বাড়ির পেছনের দিকে সেই পুরনো আস্তাবলে পৌঁছল। সেখানকার পরিবেশে এক অদ্ভুত ভারী ও অস্বস্তিকর অনুভূতি ছিল। যেই অর্পিতা তুফানকে ভিতরে ঢোকাল, আস্তাবলের ভারী কাঠের দরজা জোরে শব্দ করে নিজে থেকেই বন্ধ হয়ে গেল। বাইরে থেকে কাশেম সিকদারের হাসির আওয়াজ ভেসে এল। অর্পিতা, তুমি ভেবেছিলে এখান থেকে জীবিত বেরিয়ে তোমার মায়ের কাছে যাবে? আস্তাবলের ভিতরে শ্বাসরোধকারী গরম আর একটা ভয়ঙ্কর গর্জন অর্পিতার শিরায় শিরায় ছড়িয়ে পড়ছিল। একটা শিকারী কুকুর, যা দেখতে বিশাল নেকড়ের মতো, অন্ধকারে পা টিপে টিপে অর্পিতার দিকে এগিয়ে আসছিল। তুফান ঘোড়া বিপদ টের পেয়ে গিয়েছিল। সে খুর দিয়ে মাটি ঠুকল এবং জোরে হিনহিন করে অর্পিতাকে সতর্ক করল। অর্পিতার পা যে সিন্দুকের সাথে লেগেছিল তার পুরনো ঢাকনা ভেঙে একপাশে পড়ে গিয়েছিল। অন্ধকারে অর্পিতার হাত সিন্দুকের ভিতরে রাখা একটা ঠান্ডা ও ভারী জিনিসের ওপর পড়ল। সেটা বের করে তার চোখ কপালে উঠে গেল। সেটা ছিল জমিদার রহিম সাহেব, নাফিসার বাবার সেই মোহর ও আসল হুইল, যার কথা বলা হতো যে অর্পিতা বাবা চুরি করেছিল। তাহলে এটা এখানেই ছিল। আমার বাবা চুরি করেননি। তাকে শুধু এই হুইল যাতে কখনো প্রকাশ না পায় সেই জন্যই বের করে দেওয়া হয়েছিল। কিন্তু সত্য বোঝার সময় ছিল না। শিকারী কুকুরটা এক লাফে ঝাঁপিয়ে পড়ল। অর্পিতা ভয়ে চোখ বন্ধ করে ফেলল, কিন্তু কোনো আঘাত অনুভব করল না। চোখ খুলে দেখল তুফান তার সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে গেছে। ঘোড়াটা তার পেছনের পা দিয়ে এত জোরে কুকুরটার চোয়ালে লাথি মারল যে সেটা দূরে ছিটকে পড়ল। বাইরে দাঁড়িয়ে কাশেম সিকদার অধৈর্য হয়ে চিৎকার করছিলেন, শেষ করে দাও ওকে, ছিঁড়ে ফেলো সেই আবর্জনা কুড়ানো মেয়েটাকে। আস্তাবলের ভিতরে এক অদ্ভুত যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল। একদিকে রক্তপিপাসু কুকুর, অন্যদিকে বিশ্বস্ত ঘোড়া। অর্পিতা হুইলটাকে বুকে জড়িয়ে নিল এবং দেয়ালের একটা ছোট্ট ফুটোর দিকে তাকাল। তার মনে হল কাশেম সিকদার শুধু তাকে মারার জন্য নয়, বরং সব প্রমাণ নষ্ট করার জন্যই এটা করেছেন। হঠাৎ অর্পিতা দেখল আস্তাবলের ছাদ থেকে ধোঁয়া উঠছে। কাশেম সিকদার বাইরে থেকে আগুন লাগিয়ে দিয়েছেন। তুফান, আমাদের বেরোতে হবে, না হলে আমরা পুড়ে মরব। অর্পিতা ঘোড়ার গলায় হাত দিয়ে তাকে দেয়ালের দিকে ঘোরানোর চেষ্টা করল। আগুনের লেলিহান শিখা দ্রুত কাঠের খুঁটিগুলোকে গ্রাস করছিল। আহত কুকুরটা আগুন দেখে ভয়ে এক কোণে লুকিয়ে পড়ল, কিন্তু তুফান তার সাহস হারায়নি। অর্পিতা দেখল আস্তাবলের পেছনের দরজা শুধু একটা ভারী কাঠের কুড়ি কাঠ দিয়ে আটকানো। তুফান, একবার শেষবারের মতো আমার বাবার ইজ্জত রাখ। অর্পিতা ঘোড়ার পিঠে চড়ে পুরো শক্তিতে তাকে পা দিয়ে ইশারা করল। ঘোড়াটা তার সমস্ত শক্তি জড়ো করে বন্ধ দরজার দিকে পাগলের মতো ছুটল। যেই না সে দরজায় ধাক্কা দিল, একটা প্রচণ্ড শব্দ হল এবং কাঠের তক্তা ভেঙে ছড়িয়ে পড়ল।
অর্পিতা ও তুফান আগুনের ঝড় থেকে বেরিয়ে খোলা মাঠে এসে পড়ল। বাইরে নাফিসা ও গ্রামের লোকেরা আগুন দেখে জড়ো হয়ে গিয়েছিলেন। কাশেম শিকদারের হাতে তখনও দেশলাইয়ের বাক্স ছিল এবং তার মুখে একটা অপরাধীর হাসি। কিন্তু যেই সে অর্পিতাকে জীবিত এবং হাতে উইল নিয়ে দেখলেন, তার পায়ের তলা থেকে মাটি সরে গেল। অর্পিতা হোঁচট খেতে খেতে নাফিসার পায়ের কাছে উইলটা ছুড়ে দিল। আপা, এটা দেখুন, আমার বাবা চোর ছিলেন না, চোর আপনাদের বাড়ির ভিতরেই লুকিয়ে আছেন। নাফিসা কাপা হাতে সেই কাগজ তুলে নিলেন। যত পড়ছিলেন তার চোখ রাগে লাল হয়ে উঠছিল। তিনি কাশেম শিকদারের দিকে তাকালেন, যিনি তখন পালানোর চেষ্টা করছিলেন। আপনি আমার বাবার উইল লুকিয়ে রেখেছিলেন এবং এক নির্দোষ মানুষের জীবন নষ্ট করেছিলেন। নাফিসার গলায় গর্জন ছিল। ঠিক সেই মুহূর্তে দূর থেকে পুলিশের গাড়ির সাইরেন শোনা গেল। কিন্তু গল্প এখনও শেষ হয়নি। গুলির আওয়াজ পুরো গ্রামকে স্তব্ধ করে দিল। পাখিরা গাছ থেকে উড়ে গেল এবং এক মুহূর্তের জন্য মনে হলো সময় থেমে গেছে। কাশেম শিকদারের ছোড়া গুলি নাফিসা পর্যন্ত পৌঁছায়নি, কারণ তুফান বিপদ টের পেয়ে নিজের দিক ঘুরিয়ে নিয়েছিল। গুলিটা ঘোড়ার কাঁধ ছুঁয়ে বেরিয়ে গেল, কিন্তু সেই ধাক্কা ও অর্পিতার তীক্ষ্ণ বুদ্ধিতে নাফিসা মাটিতে পড়ে গিয়েছিলেন, যাতে তার প্রাণ বেঁচে গেল। অর্পিতা তৎক্ষণাৎ কাশেম শিকদারের কবজিতে আঘাত করল এবং পিস্তলটা দূরে ছিটকে পড়ল। গ্রামের লোকেরা ভিড় করে কাশেম শিকদারকে ধরে ফেলল। পুলিশ এসে তাকে গ্রেপ্তার করল। নাফিসা কাপা হাতে অর্পিতাকে সাহায্য করে তুললেন। তার চোখে লজ্জা ও অনুতাপের অশ্রু ছিল। অর্পিতা, আমাকে ক্ষমা করে দাও, আমরা তোমার পরিবারের সাথে খুব বড় অন্যায় করেছি। কিন্তু অর্পিতার মন অন্যদিকে ছিল। তার পকেটের পুরনো ফোন বারবার বাজছিল। সে কাঁপা হাতে ফোন তুলল। ওপাশ থেকে ডাক্তারের গলা ভেসে এলো। অর্পিতা, তুমি কোথায়? তোমার মায়ের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। পরবর্তী 1 ঘন্টার মধ্যে যদি অপারেশন শুরু না হয়, তাহলে আমরা তাকে বাঁচাতে পারব না। অর্পিতার পায়ের তলা থেকে মাটি সরে গেল। রাতের এই সময় গ্রাম থেকে শহরের হাসপাতাল 40 কিলোমিটার দূরে। আর কোনো গাড়ি এত তাড়াতাড়ি পৌঁছাতে পারবে না। আপা, আমার ইনাম লাগবে না, শুধু আমাকে হাসপাতালে পৌঁছে দিন। আমার মা। চিন্তা করো না অর্পিতা, আমরা তাকে তাড়াতাড়ি নিয়ে যাব। নাফিসা ঘড়ি দেখলেন এবং তারপর আহত তুফানের দিকে তাকালেন, যে তার ক্ষত সত্ত্বেও তার মালিকের মেয়ের পাশে দাঁড়িয়েছিল। গাড়ি কাঁচা রাস্তায় সময় নেবে অর্পিতা, কিন্তু তুফান তোমাকে শর্টকাট পায়ে হাঁটা পথ দিয়ে আধ ঘণ্টায় পৌঁছে দিতে পারে। পারবে তুমি? অর্পিতা তুফানের চোখের দিকে তাকাল। ঘোড়াটা উত্তরে ধীরে ধীরে তার মাথা অর্পিতার কাঁধে রাখল, যেন বলছে, আমি প্রস্তুত। অর্পিতা নাফিসার কাছ থেকে আগে থেকে তৈরি করা চেকটা নিয়ে তুফানের পিঠে চড়ে বসল। কালো রাত, মেঘের গর্জন আর তুফানের গতি, মনে হচ্ছিল ঘোড়াটা মাটিতে নয়, আকাশে উঠছে। রাস্তায় কাঁটা ঝোপ এলো, কাঁচা রাস্তা এলো, কিন্তু তুফান তার গতি কমায়নি। অর্পিতা তার মায়ের নাম নিতে নিতে তুফানকে সাহস দিতে দিতে এগিয়ে চলল। ঠিক ৩৫ মিনিট পর ময়মনসিংহ সদর হাসপাতালের ইমার্জেন্সি গেটে একটা কালো ঘোড়া দেখা গেল, যার পিঠে মাটিতে মাখামাখি একটা মেয়ে বসে আছে। অর্পিতা হাঁপিয়ে হাঁপিয়ে ডাক্তারের হাতে 1 কোটি টাকার চেক আর নাফিসার সুপারিশপত্র দিয়ে বলল, অপারেশন শুরু করুন ডাক্তার সাহেব, আমার মাকে আল্লাহর ওয়াস্তে বাঁচিয়ে দিন। মধুপুর গ্রামের মানচিত্র বদলে গিয়েছিল। অর্পিতার বাবা আর চোর নন, বরং একজন সৎ বীর হিসেবে স্মরণ করা হতো। নাফিসা বেগম পুরনো আস্তাবলকে একটি আধুনিক প্রাণী উদ্ধার কেন্দ্রে পরিণত করেছিলেন, যার দায়িত্বে অর্পিতাকে নিয়োগ করা হয়েছিল। এক সন্ধ্যায় অর্পিতা তার মায়ের হাত ধরে বাগানে বসেছিল। তার মা এখন পুরোপুরি সুস্থ। কাছেই তুফান ঘাস খাচ্ছিল। তার কাঁধে গুলির দাগ এখন একটা পদকের মতো জলজল করছিল। মা অর্পিতার মাথায় হাত বুলিয়ে জিজ্ঞাসা করলেন, মা, সেদিন যখন মৃত্যু তোমার সামনে দাঁড়িয়েছিল, তোমার ভয় লাগেনি? অর্পিতা হেসে তুফানের দিকে তাকিয়ে ধীর গলায় বলল, মা, ভয় তো লেগেছিল, কিন্তু বাবা বলতেন, যখন নিয়ত সাফ হয় আর উদ্দেশ্য বড় হয়, তখন আল্লাহ নিজেই তার সৃষ্টিকে তোমার রক্ষক বানিয়ে দেন। আমি একা ছিলাম না, আমার সাথে ছিল বাবার দোয়া আর একজন সত্যিকারের বন্ধুর বিশ্বস্ততা। আকাশে তারা ঝলমল করছিল, আর দূর থেকে সেই বাঁশির ধীর সুর ভেসে আসছিল, যা এখন আর ভয়ের নয়, বরং জয় ও ভালোবাসার প্রতীক হয়ে উঠেছিল।